নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা শুভজিৎ। আর আজ আমি ঠোঁটকাটা শুভজিৎ কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, দিনভর ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং যে ঘটনা ঘটতে চলেছে, হ্যাঁ সেটা না বললেই নয়। আপনারা জানেন আজ নিউ ইয়র্কে মহা ধামাকা, সেইটা বাদ দিয়ে কি করে শুরু করি। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। বিশ্বকাপ ফুটবল মানে একটা উন্মাদনা, একটা সেন্সেশন, এবং হ্যাঁ যেটা সব থেকে বেশি বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার দুদিকে, হ্যাঁ ইমোশন। খেলা রাত 12:30টায় শুরু হচ্ছে আমরা জানি, কিন্তু এর মধ্যে জেনিফার হাডসন, রবি উইলিয়ামস, লরা পাউসিনিদের ধামাকা শুরু হয়ে যাবে রাত 11টা থেকে। আর হাফ টাইম আপনারা জানেন 17 মিনিটের, সেখানে 11 মিনিট ধরে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস এরা মঞ্চ কাঁপাবেন, আর মঞ্চ সরাতে 6 মিনিট। আর আজ সকাল থেকেই সেই উন্মাদনার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। 12:30টায় খেলা শুরু, কিক অফ, কিন্তু তার আগে সেখানে একেবারে সাজো সাজো রব, যেরকমটা ঠিক এই মুহূর্তে আমার চারপাশে সাজো সাজো রব আপনারা দেখছেন সেরকম থাকবে। হ্যাঁ, লিওনেল মেসি নাকি ইয়ামাল, আর্জেন্টিনা, স্পেন, সাম্প্রতিকতম যে খেলা স্পেন দেখিয়েছে সেইভাবে স্পেন কি আজকে জ্বলে উঠতে পারবে? আবার সাম্প্রতিকতম সেমিফাইনালে যেরকম আর্জেন্টিনা যে খেলা দেখিয়েছে, একেবারে শেষ সময়ে এসে যেভাবে ঘুরে দাঁড়ানোর খেলা আর্জেন্টিনা দেখিয়েছে, আজ কি হয়? ইয়ামাল, মেসি, একজন GOAT মেসি, কিন্তু আরেকজন তিনি আগামী সুপারস্টার। তার মধ্যে সুপারস্টারের যাবতীয় ঝলক ইতিমধ্যেই তিনি দেখিয়ে দিয়েছেন ঠিক কি হতে চলেছে। আরও একটা বিষয় আজকে না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে গোল্ডেন বুট কে পাবে। সব চোখ কিন্তু আজকে থাকছে 39 বছর 25 দিনের, এক্স্যাক্টলি মেসির বয়স বললাম, লিওনেল মেসি, আর 19 বছর 6 দিনের লামিন ইয়ামালের দিকে। আপনারা জানেন বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে। এবার 23তম ফাইনাল। কোন দিকে পাল্লা ভারী এই মুহূর্তে প্রেডিক্ট করা ইম্পসিবল, কিন্তু আমরা এনজয় করব। বেশ, আজকে বিশ্বকাপে বুঁদ হয়েই শুরু করলাম, আমিও একজন ফুটবল প্রেমী হয়ে শুরু করলাম, কারণ ইমোশনের কথা শুরুতেই বললাম। তাই বিশ্বকাপে বুঁদ হয়ে থেকে আপনারা ভুলে যাবেন না, দুদিন পর আরও একটা মেগা ফাইনাল আছে। একটু ট্রানজিশন লাগবে। তো অনেকে ভাবছেন যে হঠাৎ করে বিশ্বকাপ ফুটবল থেকে কোন মেগা ফাইনালের কথা ঠোঁটকাটা বলছে। 21শে জুলাই এবারই প্রথম, 21শে জুলাইয়ে তিনটে সমাবেশ, এক ম্যাচে তিনটে দল, ফলে এবার 21শে জুলাই স্পেশাল। ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল, সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ, তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ, সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। 21শে জুলাই মেগা শো এবার কলকাতায়। একদিকে 71 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, অন্যদিকে 47 বছরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আমরাই আসল তৃণমূল। আমার দুদিকে এই ব্যাকড্রপে আপনারা দেখতে পাচ্ছেন 1994 থেকে 21শে জুলাইয়ের সমাবেশ মানে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ। কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়া পোস্টে আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয়নি বা দেওয়া যায়নি, যদি আমি একটু প্রিসাইসলি বলি। কিন্তু এবার নতুন একটা টুর্নামেন্ট শুরু হলো। হ্যাঁ, আমি খুব সচেতনভাবে এটাকে নতুন টুর্নামেন্ট বললাম। কলকাতায় 21শে জুলাইয়ের সমাবেশ হবে তিনটে। ক্যাথিড্রাল রোডে মমতা তৃণমূল, মেয়র রোডে ঋতব্রত তৃণমূল, হলঘর ছেড়ে এবার শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করবে কংগ্রেস। এক কলকাতায় 21শে জুলাইয়ে তিনটি সমাবেশ, সেই ছবি আপনাদের আমরা দেখালাম। তবে ডুয়াল হচ্ছে ক্যাথিড্রাল রোড বনাম মেয়র রোড, এটা বলার অপেক্ষা রাখে না। 71-এর মমতা বনাম 47-এর ঋতব্রত। খেলা শুরুর আগেই রেফারি মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বসে আছে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না, যদিও তারা কিন্তু বলেছিলেন যে তাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নামে সভা, কিন্তু মমতার ছবি হাওয়া। তাই এবার 21শে জুলাই এক্সেপশনাল বললেও বোধ হয়
কম বলা হয়। আসুন কয়েকটা বক্তব্য শোনাবো এবং আমার সহকর্মীর প্রতিবেদন দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ক্ষমতায় নেই, আর তাই তার নেতৃত্বে শহীদ স্মরণ ধর্মতলাতে নয়, বিড়লা তারামণ্ডলে করা হবে সেই শহীদ স্মরণ। ইতিমধ্যেই তার প্রস্তুতি তারা শুরু করেছে, যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির যেভাবে গান্ধী মূর্তির পাদদেশে তার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক গান্ধী মূর্তির পাদদেশে। আমার সহকর্মী রজতকে বলবো দেখানোর জন্য এই গান্ধী মূর্তির পাদদেশ, আর ঠিক তার পাশে রয়েছে মেয়র রোড। আর এই মেয়র রোডে কিন্তু জোর কদমে চলছে কিন্তু মঞ্চ তৈরি করার প্রক্রিয়া। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকবো। কিন্তু বিড়লা তারামণ্ডলে আসলে সেই ছবিটা কিন্তু উদাও। এখনো পর্যন্ত প্রস্তুতির কিছুই হয়নি, যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের বক্তব্য যে পুলিশের সঙ্গে টানাপোড়েনের জন্যই এখনো মঞ্চ বাঁধার কাজ তারা শুরু করতে পারেনি। কোর্ট বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটির, ফলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকের ফ্ল্যাঙ্কটায় করছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন এদিক নয় ওদিক, এটা আমাদের ডিসিশন, আমরা সবিনয় বলছি আপনাদের যদি এত ভাবনা এত চিন্তা, এগুলো কোর্টে বললেন না কেন? শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না, এটা হতে পারে না। ওটা তো বেঠিক জায়গা, বেঠিক জায়গা, ওটা বাচ্চাদের তারামণ্ডলের জায়গা। কতটা বিজেপি বিরোধী সেটা আমরা আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে, আমাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তাতে তো কারুর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে। আমি তো বারবার বলছি, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকি। আগামী 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে এই মিটিংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত বছর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের লোকেরা পেছনে বসতেন। এইবারই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরাই থাকবে। তাহলে এই যে সামনে যে 21শে জুলাই আমরা দেখে এসেছি অভিনেতা অভিনেত্রী গায়িকা গায়করা থাকেন, তো এই 21শে জুলাই কি তারা থাকবেন না? সেটা আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি, যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূলকে বাঁচাতে চান, যারা তৃণমূলে চান যে তৃণমূল সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, তারা সকলেই এখানে থাকবে। অভূতপূর্ব রেসপন্স। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। মঞ্চ আদৌ বাধা যাবে তো তা নিয়ে সংশয় তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, আর সে কারণে তারা স্থির করেছেন মঞ্চ বাঁধতে না দিলেও এখানে অস্থায়ী মঞ্চ বেঁধে, অর্থাৎ গাড়ি থেকেই সমাবেশে বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড, টিএমসি থেকে হয়েছে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে এত লোক, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম। ঠাট্টা করছে বিজেপি, কালীঘাট তৃণমূলের চেয়ে অনেক গোছানো কংগ্রেসও। শহীদ মিনার ময়দানে মঞ্চ বাঁধা, মাইক লাগানোর কাজ তারা কিন্তু জোর কদমে চালাচ্ছেন। সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি।
2009-এর পর আবার 2026 সাল বিধান ভবনের বাইরে সংগঠিতভাবে শহীদ স্মরণ করতে চলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আর তারই প্রস্তুতি চলছে শহীদ মিনারে। এতদিন তো তৃণমূল কংগ্রেসের পুলিশ আমাদের রাস্তায় করতে দিত না। আমরা জানি এই সময় বৃষ্টি হবে, শহীদ মিনার জলে ভাসবে, কিন্তু আমার কর্মীদের কাছে বলেছি যে আমাদের মাথাও ছাপ থাকবে না, আপনাদের মাথা থাকবে। 21শে জুলাই মঙ্গলবার এখানে একটা কাঠগড়া তৈরি করা হবে, আর যেখানে জনবিচার করা হবে মনীশ গুপ্তর, তেমনই পরিকল্পনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। সেই যে অন্যায়টা হয়েছিল তার পূর্ববর্তী সরকার যখন বামফ্রন্ট সরকার ছিল, সেই অন্যায়ের প্রতিকার কিন্তু মানুষ পায়নি, শহীদ পরিবার পায়নি, এবং আমরাও জবাব পাইনি যে কেন গুলি চালানো হয়েছিল 21শে জুলাই। সেটা আমি এই বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, এবং যে কমিশন হয়েছিল সেই কমিশনের রিপোর্টটাও চেয়েছি, এবং যারা দোষী তাদেরকে যথাযথ শাস্তি যাতে দেওয়া হয়। আজকে যারা বড় বড় কথা বলছেন তারা তো মমতা ব্যানার্জির সৌজন্যে, মমতা ব্যানার্জির দয়ায় আজকে আমি এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ হিডকো, কেউ অমুক সরকারি নানা পদ। এগুলো তো এইখান থেকে, এই বাড়ির সামনে থেকে, এই বাড়ির ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছিলেন তখন সেগুলো নিতে কারুর লজ্জা করেনি। আজকে যখন দলটা ক্ষমতায় নেই, যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, নেত্রীর পাশে দাঁড়াবার কথা, যখন ঋণ শোধের সময়, সেই সময়টা সবাই বিশ্বাসঘাতকতার ইতিহাস লিখছেন নিজেদের স্বার্থে। যাদের জন্য 21শে জুলাই, এবার তাদের কথা বলবো। সেই শহীদদের পরিবারের লোকজন, তারা কি করবেন? তারা আসবেন? বড়নগরের বিশ্বনাথ রায়, সেদিন তিনি নিহত হয়েছিলেন। তার ছেলে রাজীব রায়, তিনি আজ এই সময়ের 21শে জুলাই শহীদ দিবসের প্রাক্কালে কি বলছেন শোনা খুব জরুরি। শোনাবো আপনাকে। শহীদ দিবসে কি যাচ্ছেন এবার? না, একদমই না। তৃণমূল মানেই কর্পোরেট, তৃণমূল মানেই চোর, রক্তটা তো রাজনীতি। আরে দাদা, ঋতব্য তো ভালো তৃণমূল, একজন পাগলু আর একজন কি, উনি কোথা থেকে এসেছেন? উনি কোনো এক সময় চেয়ারে বসে কি বলেছিল? এই ঋতব্য তো সিপিএমে যখন ছিল তখন কি বলেছিল? এসব হারমাত্রা করেছিল কংগ্রেসের, তারা নেশাগ্রস্ত অবস্থায় 21শে জুলাই গুলি খেয়েছে। একটা প্রুফ করে দেখাক। দেখুন, এসব আবেগ নিয়ে তো রাজনীতি চলে না, বা আরও একটু যদি আমি ক্লিয়ার করে বলি, এসব আবেগ নিয়ে রাজনীতিবিদরা চলেন না। 21শে জুলাই নিয়ে টক্করের মাঝেও আরেক কাণ্ড ঘটে গিয়েছে। সংসদের সর্বদলীয় বৈঠকে ডাকা হলো সুদীপ কাকুলিদের এনসিপিআইকে, অথচ এক্ষেত্রে একটা অন্যরকম সিচুয়েশন আছে। এখনও স্পিকার তাদের স্বীকৃতি দেননি। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই মিটিংয়ে ডাক আসে। প্রতিবাদে তৃণমূল তো বটেই, সব বিরোধীরাই আজ প্রতীকী বয়কট করল। এবার 21শে জুলাই ঠিক কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, সেই টানাপোড়েনের মধ্যেই গতকাল কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিরণ রিজিজুর আলাদা করে ফোন আসে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিরণ রিজিজু তিনি একটি চিঠি পাঠান। সেই চিঠিতে আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই চিঠিতে কিরণ রিজিজু তিনি স্পষ্টভাবে মেনশন করেছেন যে এখনও পর্যন্ত এনসিপিআই পার্টিকে রেকগনিশন দেওয়ার বিষয়টি স্পিকারের বিবেচনাধীন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এই অল পার্টি মিটিংয়ে তাদেরকে আজ আমন্ত্রণ জানানো হলো। এই চিঠি প্রকাশ্যে আসার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতাদের সঙ্গে রাতে কথা বলা হয়, এবং সকলকে জানানো হয় যে লোকসভার যে ওয়েবসাইট সেখানে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা দেখাচ্ছে 28। এই যে 20 জন সাংসদ, তাদের প্রত্যেককে তৃণমূলের সাংসদ হিসেবে লোকসভার যে সাইট সেখানে উল্লেখ করা হচ্ছে, কিন্তু তারপরেও তাদের এনসিপিআই হিসেবে সরকারের তরফ থেকে, অর্থাৎ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের তরফ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার প্রতিবাদ জানানো উচিত, কারণ এই ঘটনা বেনজির ঘটনা। তখনই সিদ্ধান্ত হয় যে আজকে সমবেতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। যখন আজ এই বৈঠক শুরু হয় তখনই মহুয়া মৈত্র তিনি বিষয়টি উত্থাপন করেন। অন্যান্য বিরোধী নেতারা তারা
তারা প্রত্যেকে সমর্থন করেন এবং তারপরেই প্রতীকী ওয়াক আউট করেন তারা, অর্থাৎ কিছুক্ষণের জন্য ওয়াক আউট করে আবার তারা বৈঠকে গিয়ে যোগ দেন। এই ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য বিষয়, ডিএমকে এবং আম আদমি পার্টি তারা সরাসরিভাবে ইন্ডিয়া জোটের অংশ না হলেও এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে তারাও আজকে ওয়াক আউট করেছেন। প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি যেই প্রত্যেকটা পার্টির যে স্ট্রেংথ, যে সংখ্যা, সেখানে কিন্তু তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে, এই নথিতে। এক সেকেন্ড, এই মার্জারটা যে ওরা বলছে যে মিশ্রণ হয়েছে, মার্জার হয়েছে, এই মার্জারটা স্পিকার অফিস এখনো কোনো এটার অ্যাপ্রুভাল দেয়নি। আর দ্বিতীয়, যেটা আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন করেছি 20 জনের উপরে, তারা কিন্তু সেটা স্পিকার মুভ করেনি। তো যখন কোনো ডিসকোয়ালিফিকেশন মুভ হয়নি, কোনো মার্জার হয়নি, তাদের তো কোনো অস্তিত্ব নেই, তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? Whatever they are telling, let them say. Whatever speaker is to say, only tomorrow the parliament will open and we will find whose seat is where. They have demanded your disqualification, your group's disqualification. If speaker thinks that it is fit for disqualification, he will disqualify. And if he thinks from tomorrow we'll sit at the proper places with a separate block, my seat in the first row, we'll find tomorrow. Wait 24 hours. আজকের এই যে বিরোধীদের যে সমবেত বিরোধিতা, এক্ষেত্রে কিন্তু একটা ইঙ্গিত বা বার্তা তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছে, তা হচ্ছে তারা এনডিএর বৃহত্তম শরিক হিসেবে সংসদের অভ্যন্তরে ইনিংস শুরু করলেও শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের 8 জন এমপি নয়, তার পাশাপাশি অন্যান্য বিরোধীরাও তাদেরকে একজোট হয়ে যে সংসদের অভ্যন্তরে কোণঠাসা করার চেষ্টা করবে, সেই ইঙ্গিত আজকে তাদের জন্য স্পষ্ট হয়ে গিয়েছে। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম পরিষ্কার খোলা চ্যালেঞ্জ দিয়েছেন যে যাদের আমাকে নিয়ে আপত্তি আছে, তা আমাকে নিয়ে আপত্তি থাকলে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে আমি রেজিগনেশন দিয়ে দিচ্ছি। এবার বাকিরা সবাই এক পা করে পেছোচ্ছেন কেন? যারা এত বড় বড় কথা বলছিলেন এখন পিছিয়ে যাচ্ছেন কেন? তা এখন অভিষেকের চ্যালেঞ্জটা নিন। এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে কথালে, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। ये तो उन्होंने उनका बात कहा, और कौन एमपी का एमएलए का डिसीजन क्या होगा उन्होंने खुद लेंगे, मैं कैसे कहूँगा। অ্যাকচুয়ালি প্রত্যেকে গেছেন আলাদা আলাদা সমীকরণে, আলাদা আলাদা কারণে, তো সেটাই এখন সামনে বেরিয়ে আসছে। 2023-এর পঞ্চায়েত ভোটে দেদার টিকিট বিক্রি হয়েছে। আইপ্যাক ও ক্যামাক স্ট্রিটের যোগসাজশে বিক্রি হয়েছিল টিকিট। চুরি হয়নি, সেবার ডাকাতি হয়েছিল। একাংশ নেতার কাছে বড় ব্যবসা ছিল এই পঞ্চায়েত ভোট। টাকার বিনিময়ে টিকিট, পরে পঞ্চায়েতে পদ দিতেও টাকা। যার টাকা ছিল না তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগও ছিল না মালদায়। 21শে জুলাইয়ের আগে এই বিস্ফোরক দাবি করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগই নয়, 3 বছর আগের তৃণমূলের টিকিট বিক্রির তদন্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত শিবিরের চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। কোন এক বিরাট নেতা তিনি নগদ জোগাড় করেছিলেন না, বিরাট, যদি ওর গ্রাম থেকে ওর নাম জমা পড়ে তাহলে আগামী দিনে পঞ্চায়েতের টিকিট নাকি উনিই পাবেন, বলা হয়নি? তিনি শুনেছিলেন তো আপনারা। কি হলো? গোটা পশ্চিমবঙ্গের টিকিট বিক্রি হতে শুরু করলো পঞ্চায়েতে, হয়নি? বলুন হয়নি? টিকিট বিক্রি হয়েছে পঞ্চায়েতে 2023 সালে এই আইপ্যাক আর এই ক্যামাক স্ট্রিটের যোগসাজশে। আর মালদা জেলার কথা তো ছেড়েই দিন, চুরি তো হয়নি, ডাকাতি হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচন হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, একজন নেতাদের কাছে ব্যবসা, বড় ব্যবসার সুযোগ। জেলা থেকে টিকিট দেব, টিকিট দেওয়ার আগে টাকা নেব, নিল, যাকে টিকিট দিল হারলো জিতলো, তারপরে বললো যে তোকে প্রধান করবো, কর্মধ্যক্ষ করবো, আবার টাকা দে।
দিল, থাকার জন্য টাকা, সব কিছুতে টাকা 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 করে মানুষ ভাবলো যে তাহলে কি মালদা জেলায় তৃণমূল কংগ্রেস করতে গেলে টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে না তার পিছনে। সেই জনপ্রতিনিধি যে ব্যাগ পৌঁছে দেবে, আর যার টাকা নেই যে মানুষের, তার জনপ্রতিনিধি হওয়া যাবে না মালদা জেলাতে, এইরকম একটা বার্তা 2023 দিল। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে যারা জেলার টিকিট দেওয়ার দায়িত্বে ছিলেন তারা টিকিট বিক্রি করেছেন, এটা মালদা জেলার বাচ্চারা জানে। এই দুর্নীতিতে যেটা হয়েছিল, অসংখ্য দলে ডেডিকেটেড কর্মী যাদের অর্থ দিয়ে টিকিট কেনার মানসিকতাই ছিল না বা এই ক্ষমতাও ছিল বা দুটোই ছিল না, তারা কি করলেন, তারা 23-এর পরে থাকলেন, রুলিং পার্টি বলে তারা থেকে গেলেন, মনটা চলে গেল দল থেকে। এই দলটা যদি এরকম হয়ে যায় যে পঞ্চায়েতের একটা সাধারণ মেম্বার হব, তার জন্য আমাকে কোথাও গিয়ে টাকা দিয়ে টিকিট কিনতে হবে, তাহলে আর দলটা মন দিয়ে তারা করবেন না। এবার ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। দইয়ের পর আমুলের আইসক্রিম কারখানা হবে বাংলায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুটি আইসক্রিম কারখানা গড়ুন, জমির অসুবিধা হবে না। আমুলের সর্ববৃহৎ দই কারখানার শিলান্যাস অনুষ্ঠান থেকে এই আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় অবশ্যই বিশ্বমানের দুটি আইসক্রিম কারখানা গড়া হবে। মঞ্চে অমিত শাহর সামনে শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিলেন আমুল কর্তৃপক্ষের আধিকারিকরা। साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। मुझे पता है 2020 में भारत सरकार ने लेटर भेजी, दीदेन चीफ मिनिस्टर नॉट रेस्पोंडेड दिस लेटर। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। किसानों का फायदा होगा, जो मिल्क प्रोड्यूसर है, बहुत सारा जॉब अपॉर्चुनिटी हो जाएगा। हमारी जो हॉकर्स वेंडर्स है, उसको 10-15 हजार लोग को काम भी मिल जाएगा। परिवर्तन देखिए, मैंने गाड़ी में जाते जाते शुभेंदु जी को कहा, उन्होंने 30 एकड़ भूमि निशुल्क अमूल फेडरेशन को देने का मानकर यहां 2 बड़े प्लांटों का इन्वेस्टमेंट अपने यहां ला दिया है। इससे और 2-2.5 लाख पशुपालकों को दूध का ज्यादा से ज्यादा रेट मिलने का काम होगा। सर, हम आपका बहुत बहुत धन्यवाद देते हैं कि आपने अमूल के लिए जमीन के लिए भी व्यवस्था करने की जो रखा है, उसके लिए आपका खूब खूब धन्यवाद। मैं माननीय शुभेंदु अधिकारी जी मुख्यमंत्री पश्चिम बंगाल का भी हार्दिक धन्यवाद देता हूं। पश्चिम और दक्षिण दोनों वेस्ट बंगाल में सर आइसक्रीम प्लांट जरूर बनेंगे और वर्ल्ड क्लास आइसक्रीम फैसिलिटी यहां क्रिएट होगी। सर, हम आपको आश्वस्त करते हैं।